সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রীড়া সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সার। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে রাজীব। কথা বলতে চাই সামনে এই বিপিএল এবং নিরাপত্তা সংখ্যায় যে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলো, মূল টুর্নামেন্টে আসলে নিরাপত্তা সংখ্যা কতটা প্রভাব ফেলতে পারে, কিংবা এই রাজনৈতিক ব্যস্ততায় ক্রিকেটের প্রতি আসলে কতটা নিরাপত্তা বাহিনী নজর দিতে পারবে, কিংবা সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। এবং কায়সার, প্রথমেই জানতে চাই যে আমরা বলছিলাম যে বিপিএল এবং নিরাপত্তা সংখ্যা আমাদের বিষয়। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছে, টুর্নামেন্টের সংখ্যা আছে কিনা, প্রথমে এক কথায় জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে একটু কঠিন সময়ে এই বিপিএলটা হচ্ছে কিনা? আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ জানানো উচিত। কারণটা হলো যে এই কঠিন সময়টার মধ্যে আপনি যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটা বাতিল করেছেন, এটা পারফেক্ট একটা প্রাগম্যাটিক একটা ডিসিশন। কারণটা হলো যে আপনি যে কোনো জিনিস শুরু করার আগে সেফটি ফার্স্ট বলে একটা কথা রয়েছে। সো সেফটি ফার্স্ট যদি আপনি বিবেচনা আনেন, তাহলে এই মুহূর্তে পুরো দেশের আপনার রাজনৈতিক পরিস্থিতি বলেন অথবা এবং নির্বাচনকালীন সময় চলে আসছে। আপনি যে সময় বিপিএলটা হবে সে সময় নির্বাচনের আপনার একদম প্রায় শেষের দিকে চলে আসবে। রাজনৈতিক প্রচারণা শুরু হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা আলাদাভাবে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে কাজ করতে হবে। রাজনৈতিক সভা সমাবেশ হবে, সব কিছু মিলে পুলিশের একটা বড় অংশ কিন্তু আপনার এই জায়গায় ব্যস্ত থাকবে। তো সেখানে আপনি প্রত্যেকটা ম্যাচের জন্য, কারণ আপনি জানেন যে বিপিএল ডোমেস্টিক টুর্নামেন্ট হলেও এটার কিন্তু আবহটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মতো রয়েছে। এখানে সিকিউরিটি সিস্টেমটাও সেরকমভাবে আপনাকে দেওয়া হয়ে থাকে। খুব সম্ভবত 1500 থেকে 1600 মতো পুলিশ লাগে একটা ম্যাচ পরিচালনার জন্য, একটা স্টেডিয়াম কেন্দ্রিক। এবং শুধু স্টেডিয়ামে না, আপনি দেখবেন যে প্র্যাকটিস যেখানে হয় সেখানেও একটা নিরাপত্তার ইস্যু রয়েছে। হোটেলে রয়েছে, হোটেল থেকে যখন আপনি স্কট করে মাঠে আসবেন সেখানেও রয়েছে, এবং অনেক ইন্টারন্যাশনাল আম্পায়ারও রয়েছেন এখানে। তো সব কিছু মিলে একটা ম্যাসিভ একটা বিষয় কিন্তু নিরাপত্তার জন্য রয়েছে। তো এই ম্যাসিভ বিষয়টা মানে টুর্নামেন্ট চলাকালীন সময় ক্রিকেট বোর্ড কীভাবে করবে সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। তার আগে বলি যে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই সময়টায় আপনার বিপিএল শুরু হওয়ার আগে যে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল, উদ্বোধনী অনুষ্ঠান মানে আপনি জানেন যে ইট উড বি এ ম্যাস গ্যাদারিং, এবং ম্যাচ গ্যাদারিং কিন্তু আপনি যে কোনো সময় ম্যাচ গ্যাদারিং করতে হলে সেখানে আপনার নিরাপত্তার বিষয়টা সবচেয়ে বড় ইস্যু হয়ে আসে। তো আমি মনে করি যে তারা এই মুহূর্তে পুরো দেশের যে পরিস্থিতি এবং অন্যান্য সেক্টরে যেরকমভাবে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে, তাতে আপনি ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা যে বিপিএল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানটা না করাটা, আমি মনে করি যে ইটস এ ওয়াইজ ডিসিশন। আর এর সঙ্গে একটা জিনিস যোগ করি, সেটি হলো যে এটি কিন্তু ক্রিকেটের সঙ্গে খুব একটা জড়িত কোনো বিষয় না। ক্রিকেট কিন্তু আমরা কিন্তু ক্রিকেট খেলা দেখতে যাই মাঠে, ব্যাট বলের খেলা দেখতে যাই। বাট আপনি যখন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গান অনুষ্ঠান, ম্যাচ গ্যাদারিং এবং বক্তৃতা দেওয়া, এক অর্থে কিন্তু এটা মানে ক্রিকেটের আসপেক্টের সঙ্গে যায় না। সো আমি মনে করি না যে এখানে খুব বড় কোনো কিছু ব্যত্যয় ঘটবে ক্রিকেট মানে বিপিএল না হয়। বরঞ্চ আপনি এটা না করে ক্রিকেট বোর্ড যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে পুরো টুর্নামেন্টটা একটা আয়োজন করতে পারে, তাহলে আমি মনে করি যে সেটা ক্রিকেট বোর্ডের জন্য খুব ভালো একটা ডিসিশন হবে। এমনিতে আপনি বলছিলেন যে এটা সাধুবাদ জানাচ্ছেন আপনি ক্রিকেট বোর্ডকে, কিন্তু আমি মাঠের খেলার কথা যদি বলি, সিলেট থেকে শুরু হবে, তারপর চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় আসার কথা। এই জায়গাগুলোতে এক মাস একদম কঠিন সময়, মানে সেই জায়গাটায় চ্যালেঞ্জ থাকবে কতটুকু, এবং ভেন্যুগুলোতেও আসলে আবারও শিডিউলের শিফট হতে পারে কিনা, ঢাকার ভেন্যু আলোচনা চলছে যে কমিয়ে আনা যায় কিনা, ঢাকায় যেহেতু নিরাপত্তাটা বেশি দিতে হয় অনেককেই, সেই সব জিনিসগুলো আলোচনায় আসছে। দেখুন, ক্রিকেটে একটা শব্দ আমি সবসময় বলে থাকি এবং আমি একটা বিশ্বাসও করি যে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী যদি আপনি ভেন্যু সংখ্যা কমিয়েও আনতে পারেন, সেটাতে যদি আপনার নিরাপত্তাটা যদি আপনার নির্ভরভাবে মানে নিশ্চিতভাবে করা যেতে পারে, এবং আপনার সেখানে লোকবল যদি কম লাগে, তাহলে সেটাও করার জন্য কিন্তু ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্তটুকু নিতে পারে। বাট সবার আগে যে জিনিসটা চিন্তা করতে হবে যে সেফটি ফার্স্ট। এখানে আপনি এই টুর্নামেন্টটা একদম পুরো এক্সট্রাভাঞ্জার টুর্নামেন্ট করতে গিয়ে দেখা গেল যে এখানে আপনি সিকিউরিটিটা যদি একটু লুজ হয়ে যায় বা সিকিউরিটিটা সেরকমভাবে আপনি দিতে পারলেন না, তখন সেটা কিন্তু আরও বড় সমস্যার তৈরি করবে। তো সেই ধরনের সমস্যা যাতে না হয়, এই কারণে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের উচিত একটু আগাম চিন্তা করে এই প্রবলেমগুলো ওয়াইপ আউট কীভাবে করা যায় সেটার জন্য তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা মানে আমি সেটার সাথে খুব একটা দ্বিমত পোষণ করব না। আর সিকিউরিটির প্রসঙ্গটা আপনি যেটা বললেন, যে যেহেতু আমাদের এখানে যে সিকিউরিটি প্রশাসন যারা রয়েছে, নিরাপত্তা প্রশাসনের জন্য পুলিশ বাহিনী যারা রয়েছেন বা বিডিআর অথবা র্যাব অন্যান্য যে সেনাবাহিনীও মাঠে রয়েছে, রাইট, সেনাবাহিনী মাঠে রয়েছেন। তো তাদের যেহেতু এই টুর্নামেন্ট চলাকালীন সময় তাদের
পূর্ণ সহযোগী এইটা আপনি সেরকমভাবে অ্যাসিস্ট্যান্স যদি না পান, তাহলে আপনার সামনে বিকল্প কি রয়েছে? বিকল্প একটাই রয়েছে, সেটি হলো যে আপনি বেসরকারি যারা নিরাপত্তার ইস্যু হয়ে কাজ করে থাকেন তাদেরকে এখানে ইনভলভ করা। কিন্তু এখানে তাদের সংখ্যাটা এত বেশি না যে আপনি এখানে তাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ডের এই আপনার বিপিএলের মতো একটা টুর্নামেন্টের বা আপনি ম্যাচের একটা আয়োজন সেরকমভাবে করতে পারবেন। সো বিসিবির উচিত হবে একেবারে বাস্তব চিন্তাটা করাটা, কোনো মতে কোনো রঙিন চিন্তা না করে বরঞ্চ সাদা কালো চিন্তাটা করা উচিত, যাতে নিরাপদ এবং নিষ্কণ্টকভাবে মানে কোনো দুশ্চিন্তাহীনভাবে এই টুর্নামেন্টের আয়োজনটা যাতে করা যায়, সেই পথে যাওয়াটা। সেটার জন্য যদি কিছু আপনার গ্ল্যামার কমেও যায় এই টুর্নামেন্টের, আমি মনে করি না যে সেটা খুব একটা মন্দ কোনো কিছু হবে। বরঞ্চ আপনি গ্ল্যামার বাড়াতে গিয়ে এই টুর্নামেন্টের যদি আপনি ক্ষতিটা হয়ে যায় বা নিরাপত্তার ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে যায়, তখন সেটা কিন্তু আরও বড় সমস্যার তৈরি করবে। এই পরিস্থিতিতে কিংবা যে নিরাপত্তার যে সংখ্যার কথা আমরা বলছি, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের অনেক দেশই নিশ্চয়ই এটার সাথে নজর রাখছে এবং অনেক দেশ বাংলাদেশে ট্রাভেল অ্যালার্টও জারি করছে। সেই বিচারে কি বিদেশি ক্রিকেটারদেরও চিন্তার কারণ থাকবে কিনা? তারাও আসার আগে আবার দ্বিতীয়বার ভাববে কিনা? শেষ পর্যন্ত কিন্তু অনেক বড় বড় নামই কিন্তু আমরা শুনছি যে আসার কথা। ভাগ্য ভালো যে আমেরিকা থেকে কোনো ক্রিকেটার এখানে আসছেন না, কারণ আমেরিকা ট্রাভেল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে। এখানে অন্যান্য দেশগুলো সেরকমভাবে এখনও পর্যন্ত দেয়নি। তবে ক্রিকেট বোর্ডের দায়িত্বটা কিন্তু শুধুমাত্র মাঠে খেলা পরিচালনা করা বা একটা ম্যাচ তুলে নেওয়া না। এই যে ক্রিকেটাররা যারা খেলতে আসবেন তাদের নিরাপত্তার ইস্যুটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এ কারণে আমি মনে করি যে এখন ক্রিকেট বোর্ড যে সিকিউরিটি সিস্টেম নিয়ে যে ধরনের চিন্তাটা টুর্নামেন্টের আগে করেছিল, এখন টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েকদিন রয়ে গিয়েছে, এই বিষয়টা তাদেরকে একটু জোর প্রায়োরিটি দিতে হবে। কারণ একটা ছোট্ট ইনসিডেন্ট কিন্তু পুরো টুর্নামেন্টের আপনার অনেক বড় প্রভাব করতে পারে এবং অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তো সেই ইস্যুটাকে আমার কাছে মনে হচ্ছে যে এখন এতদিন আমরা বিপিএল নিয়ে যে আলোচনা করতে বসলে প্রথমে বলতাম যে বিপিএলে যেন এবার পেমেন্টটা ক্রিকেটারদের ঠিক হয়, আপনার এই দুর্নীতি যেন না হয় এবং কোনো ধরনের স্পট ফিক্সিং বা আপনার ম্যাচ ফিক্সিং যাতে না হয়, সেই বিষয়টা একটু প্রায়োরিটাইজ করা উচিত। কিন্তু সেটা অগ্রাধিকার থাকবে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতি জানাচ্ছে যে আমাদের বিপিএলের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন দিতে হবে আপনার সিকিউরিটি সিস্টেমটাকে। আর যেটি আপনি বললেন যে বিদেশি ক্রিকেটাররা, দেখুন বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ সেরকমভাবে হয়নি যে বিদেশি ক্রিকেটাররা এখানে এসে অনিরাপদ বোধ করবেন, সেটা আমার কাছে মনে হচ্ছে না যে সেরকম পরিস্থিতি কোনো তৈরি হয়েছে। তবে তাদের প্রপার সিকিউরিটি সিস্টেমটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডেরই দেওয়া উচিত। এই টুর্নামেন্টকে ঘিরে বা এবারের বিপিএলকে ঘিরে আপনার বিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা হবে এই সিকিউরিটির পুরো বিষয়টা একেবারে পারফেক্ট সুন্দর কায়দায় যেন করা যেতে পারে। এই বোর্ডের মানে নানা ধরনের আলোচনা সমালোচনা আছে এই বোর্ডকে ঘিরে। আপনার কি মনে হয় যে এটা একটা তাদের পরীক্ষা? শুধু সিকিউরিটির কারণে বলছি না, পুরো বিপিএলটা সফলভাবে আয়োজন করা, তাহলে হয়তো অনেক কিছু পেছনে পড়ে যাবে। আমরা দেখছি যে এই বোর্ডকে অনেকেই স্বীকৃতি দিচ্ছে না, ক্লাব ক্রিকেট হচ্ছে না, কিন্তু বিপিএলটা যদি তারা সফলভাবে করতে পারে, সেটা কি তাহলে সেই সব জায়গা থেকে একটু হলেও তাদেরকে সামনে এগিয়ে নেবে? এগিয়ে নিবে কি পিছিয়ে নেবে সেটা না, আমি মনে করি যে চ্যালেঞ্জের কথাটা যেটা আপনি বললেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিগ চ্যালেঞ্জ। কারণটা হলো যে এই যে কায়দায় এই বোর্ড আপনার নির্বাচন হয়েছে, সেটা কিন্তু কখনোই আপনি নিশ্চিতভাবে বলতে পারি আমি যে সেটা সুষ্ঠু এবং সুন্দর প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বা যেরকম একটা স্পোর্টিং প্রক্রিয়া হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি। এখানে ছক সাজিয়ে নির্বাচন করা হয়েছে, এখানে আপনার প্রভাব বিস্তার করা হয়েছে। ক্ষমতায় যারা ছিলেন তারা সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। অনেকে হয়তো বলছেন যে আমরা ক্ষমতাটাকে ইউজ করেছি বা ক্ষমতা ছিল দেখে আমরা সেরকমভাবে করেছি, সুযোগ ছিল দেখে। তারা বলছে যে তারা অন্যায় করেননি, কিন্তু ক্ষমতার মধ্যে থেকেই করছেন। না, ক্ষমতার মধ্যে থেকে আপনি যখন নিজের পক্ষে সবকিছু টেনে নেওয়ার চেষ্টাটুকু করবেন, সেটা কিন্তু আপনি কখনোই সেটা সুষ্ঠু কোনো বিষয় হবে না। সেটা কিন্তু এক অর্থে কিন্তু স্বৈরাচারের পর্যায়ে পড়ে যায় পুরো জিনিসটা। আপনি ক্ষমতায় রয়েছেন, তার মানেটা হলো যে আপনি এখানে দুটো পক্ষ যখন থাকবে, সেই দুটো পক্ষ যেন পারফেক্ট একদম পুরোপুরি সুযোগ সুবিধা পায়, সেটা দেখার বিষয়টা রয়েছে। কিন্তু সেখানে আপনি যখন একটা পক্ষকে আপনার নিজের লোক মনে করে সেখানে তাদেরকে স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার চেষ্টাটুকু করবেন, সেটা কখনোই কিন্তু আপনার ক্ষমতার ব্যবহার হবে না, সেটা ক্ষমতার অপব্যবহার হবে। এবং সেটা হয়েছে দেখে কিন্তু আজকে এই জটিলতাটা তৈরি হয়েছে। নইলে এখন ক্রিকেট বোর্ডের যারা বাইরে রয়েছেন বা ক্লাব সংগঠক যারা রয়েছেন, তারা এই বিপজ্জনক সময় ক্রিকেট বোর্ডকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিতে পারতেন বা তাদেরকে একসঙ্গে নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড আরও সুন্দর এবং সফিস্টিকেটেড কায়দায় চলতে পারত। তো সব কিছু মিলে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম বা চিন্তা করেছিলাম সেরকমভাবে হয়নি দেখে এই জটিলতাগুলি বেড়ে চলছে বা হয়েছে। আমি জানি না যে এই জটিলতা আর কতদিন বাড়বে বা আর এটার সমাধানটা কোথায়। যারা রয়েছেন
ক্ষমতায়, তাদেরকে এই সমস্যার সমাধানটুকু করতে হবে, কারণ সমস্যা তৈরি হয়েছে তাদের ক্ষেত্র থেকে, অতএব সমাধান করার দায়িত্বটাও কিন্তু তাদেরই। মানে সব পক্ষই তো আসলে অনর, মানে সমাধানটা আসলে হবে কিভাবে? আমি ক্লাবের কথাও যদি বলি, তারা লিগ বর্জন করেছে, লিগ অলরেডি শুরু হয়ে গেছে, এই পক্ষ দায়িত্ব থেকে না সরা পর্যন্ত তারা খেলবে না বলছে। এখন এই পক্ষ দায়িত্ব থেকে সরে যাবে কিনা, আসলে সেটা না হলে আসলে অন্য কোনো জায়গায় তৃতীয় কোনো সমাধানের পথ আছে কিনা। আপনি আমার কাছ থেকে জানতে চাইলে আমি বলবো বর্জনে কোনো কিছু অর্জন হয় না, অন্তত খেলাধুলার ক্ষেত্রে। এখানে আপনি বয়কট না করে বরঞ্চ আরও প্রতিবাদের অনেক ভাষা ছিল, সেটা আপনি ইউজ করতে পারতেন। আপনি মাঠে প্ল্যাকার্ড নিয়ে যেতে পারতেন, আপনি জার্সিতে আপনার একটা লোগো ইউজ করতে পারতেন, আপনি জার্সির পিছনে একটা স্লোগান লিখে নিয়ে যেতে পারতেন, যেটা আপনি ম্যাচ চলাকালীন সময় না, ম্যাচের পরে করতে পারতেন। সো আপনাকে ওয়াকওভার দিয়ে লড়াই করা যায় না, আপনাকে লড়াই করতে হলে মাঠে থেকেই লড়াই করতে হবে, এবং সেই প্রক্রিয়া এবং সেই আপনার ইন্টেলিজেন্সিগুলি খুঁজে বের করতে হবে। এবং তার চেয়েও আবার উল্টো দিকে যদি আসি, যে আপনি জোরাজুরি করে কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবেন না। ঠিক একই রকমভাবে ক্রিকেট বোর্ড যেটাতে ব্যর্থ হয়েছে, আপনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ তারা শুরু করেছিল, দুদিনে 10টা ম্যাচ হওয়ার কথা ছিল, হয়েছে মাত্র 3টি ম্যাচ, এবং সেই 3টি ম্যাচের মধ্যে কে হাফ সেঞ্চুরি করেছেন, কে সেঞ্চুরি করেছেন, বা কোন দল জিতেছে আমি কেউ বলতে পারবো না, কারণ আমরা তখন ব্যস্ত ছিলাম যে কয় দল আসলে খেলেনি, মাঠে আসছে, বা কয় দল আপনি ওয়াকওভার দিচ্ছে। তো ওয়াকওভার, বয়কট, এইগুলা নিয়েই যদি মানে ব্যস্ত থাকতে হয়, তাহলে আপনি খেলাটা কোথায় হবে? তো সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ইগো এবং দ্বন্দ্বের কারণে, দুপক্ষের এই ইগো, যারা ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন তাদের সঙ্গে ক্রিকেট সংগঠক যারা রয়েছেন ক্লাবের, তাদের এই ইগো এবং দ্বন্দ্বের কারণে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্রিকেট এবং ক্রিকেটাররা, অলমোস্ট ক্রিকেটাররা। কারণ প্রথম বিভাগ ক্রিকেট যারা খেলেন তারা কিন্তু অনেক সময় অন্য কোনো ধরনের ক্রিকেটই খেলেন না, এটাই তাদের কিন্তু একমাত্র অর্জনের মানে পুঁজির বিষয়, বা আপনি ঘর সংসার চালানোর বিষয় হয়ে থাকে। তো তারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা খেলছেন না। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তারা কোথায় পারফর্ম করবেন, আর পারফরমেন্স করার তো জায়গায় তাদের নেই। তারা যে একটা স্বপ্ন নিয়ে সামনে আরও বাড়ার চিন্তা ভাবনা করবেন, নিজেকে মেলে ধরবেন, সেইটা প্রমাণ করারও দরকার নেই। তো এই যে ক্রিকেটকে ভালোবাসি বলে ক্রিকেট সংগঠকরা, মাঠের বাইরে যারা, ক্রিকেট বোর্ডের বাইরে যারা রয়েছেন তারা, এবং ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যে রয়েছেন যারা, তারা যে প্রায় সুযোগ পেলেই বলেন যে আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট আমাদের জান প্রাণ, তাদের কাজকর্মে আচরণে তো এটা বোঝা যাচ্ছে না। আপনি যদি ক্রিকেটকেই ভালোবাসেন, তাহলে যে কাজ করছেন এখন, বা যে প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন, বা যে আচরণ দেখাচ্ছেন, সেই আচরণে তো ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আরেকটু কঠিনভাবে বলবো যে ক্রিকেট খুন হচ্ছে, এবং ক্রিকেটারদের এই রক্তপাত ঝরছে ক্রিকেটারদের। তো আপনি তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের ইগো এবং নিজেদের স্বার্থ এবং নিজেদের দ্বন্দ্বের কথা চিন্তা যদি করেন, তাহলে আমার মনে হয় যে কোনোদিনই ক্রিকেটকে যে ভালোবাসি যে বলছেন, সেটা শুধুমাত্র একটা মুখোশ মাত্র, সেটা শুধুমাত্র একটা স্লোগান, এবং এই সস্তা স্লোগান দিয়ে ক্রিকেটের অন্তত আর কেউ উন্নতি করতে পারবে কিনা, আই ডোন্ট বিলিভ ইট। এবং তারা কয়েকদিন পরপরই সংবাদ সম্মেলন করছেন এবং একই কথাই প্রায় বারবারই বলছেন, কিন্তু নতুন কোনো স্ট্র্যাটেজি কিংবা নতুন কোনো প্ল্যান কিন্তু তারা দিচ্ছেন না। আমরা বিপিএল সফলভাবে আয়োজন করতে পারা এই বোর্ডের জন্য একটা চ্যালেঞ্জ, এবং আপনিও একমত হয়েছেন যে নানা বিতর্কের মাঝেও এটা বাংলাদেশের এক ধরনের ইমেজ পুরো বিশ্বের কাছে ফুটিয়ে তুলবে, কারণ বিপিএল ঘরোয়া টুর্নামেন্ট হলেও একটা আন্তর্জাতিক মোড়ক এর মধ্যে আছে। সেই জায়গায় আপনি কতটা আশাবাদী? আমি নিরাপত্তার কথা বলছি, আমি ফিক্সিংয়ের কথা বলছি, প্লেয়ার্স পেমেন্টের কথা বলছি, দলগুলোর আর্থিক সক্ষমতার কথা বলছি, এবং মানুষের আগ্রহের কথা বলছি। সেই জায়গাটা আসলে কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছেন? আপনার শেষের কথা দিয়ে শুরু করি। মানুষের আগ্রহ কিন্তু সেরকমভাবে হবে না বিপিএলে। এবার যদি আপনি মনে করে থাকেন যে বিপিএলের প্রায় প্রত্যেকটা ম্যাচে গ্যালারি একদম পরিপূর্ণ থাকবে, তা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণটা হলো যে দুটো বিষয়। একটা বিষয় হলো যে আপনি এটা ডিসেম্বর, এবং এই সময়টা আপনার বার্ষিক পরীক্ষার বিষয়টুকু রয়েছে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনি নির্বাচনকালীন বিষয়, পুরো দেশের সেই সময়টা কিন্তু আপনি অন্য ধরনের একটা ব্যতিব্যস্ত থাকবে এবং অন্য ধরনের একটা মাতোয়ারা থাকবে। তো সেই সময়টুকু বাদ দিয়ে বা সেই ব্যস্ততা বাদ রেখে এই আপনার 4 ঘন্টা বা 5 ঘন্টার ম্যাচের জন্য স্টেডিয়ামে পুরোপুরি ভরপুর হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। বাট চ্যালেঞ্জটা রয়েছে ক্রিকেট বোর্ডের সেখানেই, যে আপনি কম দর্শক হলেও তাদেরকে যেন সুন্দর সফিস্টিকেটেড কায়দা এবং কোনো ধরনের কোনো আপনার নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে সেটা যাতে না ঘটে, সেই বিষয়টা দেখার রয়েছে কিন্তু ক্রিকেট বোর্ডের জন্যে। এবং ক্রিকেট বোর্ড আপনার অক্টোবরের 6 তারিখে নির্বাচন হয়েছে, কোট আনকোট বিতর্কিত নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের পর এখন এই বোর্ডের কিন্তু সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জটুকু এটাই রয়েছে, যে পরীক্ষাও রয়েছে যে তারা এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, বা এটা সুন্দরভাবে এই পুরো টুর্নামেন্টটা তুলে আনার মতো ক্ষমতা বা সক্ষমতা তাদের রয়েছে কিনা, সেটাও একটা বড় পরীক্ষা হয়ে যাবে তাদের, অন্তত এবারের এই বিপিএল এ। কারণটা হলো যে বিপিএল শুরু হওয়ার আগে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। আপনি
3বার বা 4বার আপনার নিলামের ডেটটা পিছানো হয়েছে এবং 6 দলের বিপিএল হবে না 5 দলের বিপিএল হবে না 4 দলের বিপিএল হবে, এই ধরনের একটা জটিলতা ছিল। তারপরে অনেক দেন দরবার করে 6টা দল করা হয়েছে এবং সেই 6টা দলের মধ্যে এখন পর্যন্ত আমরা একটা দলের বিতর্ক শুনেছিলাম, কিন্তু ক্রিকেট বোর্ড সেটা বলেছে যে না, তারা যেরকমভাবে আপনার সিকিউরিটি মানি চেয়েছিল ক্রিকেট বোর্ডের কাছ, এই ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে, দে গট ইট। এখন পর্যন্ত তারা সেটা হয়েছে অফিশিয়াল স্টেটমেন্ট, বাট আমি মনে করি যে ক্রিকেট বোর্ড, এটা কি অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে ক্রিকেট বোর্ড, একদম পুরোপুরি প্রেস রিলিজ করে দিয়েছে, বাট আমি মনে করি যে এইরকম অফিশিয়াল স্টেটমেন্ট ক্রিকেট বোর্ড বিপিএল 26 তারিখ থেকে শুরু হচ্ছে, তারপরে তারা তাদের যে প্ল্যানটুকু যেটা সেট করেছে সেই প্ল্যানটুকু অফিশিয়াল স্টেটমেন্ট দিয়ে জানানো উচিত। কিভাবে? সেটা হলো যে প্লেয়ার্স পেমেন্ট আপনার টুর্নামেন্ট চলাকালীন আগে বা টুর্নামেন্ট 25%, চুক্তির পরে 25%, চুক্তির পাশে 25%, টুর্নামেন্ট চলাকালীন 50% আরো, আর শেষ হওয়ার 1 মাসের মধ্যে আরো 25%। এই যে ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো ফ্র্যাঞ্চাইজি মানছে কিনা, এটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে ডেডলাইনটা রয়েছে, টাইমটা রয়েছে, সেই টাইমের মধ্যেই এবং যেটা শেষ হবে সেদিনের পরে কিন্তু আপনি এটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়ে এবং প্রেস রিলিজ করে বা প্রেস কনফারেন্স করে যদি ক্রিকেট বোর্ড জানাতে পারে, তাহলে দেখবেন যে অনেক ধরনের গুজবের ডালপালা মেলবে না। এবং আমি মনে করি যে এটা তারা যদি ঠিকমতো জানাতে পারে, কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যদি সেটা পালন করতে ব্যর্থ হয়, তখন তাদেরকে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে আনা যাবে। আপনি যখনই জবাবদিহিতার মধ্যে কাউকে আনবেন, তখন তিনি কিন্তু এক ধরনের প্রেসারে পড়ে যাবেন। নইলে দেখবেন যে আপনি টাকা মেরে দিয়ে চলে যায় না অনেকে ক্রিকেট বোর্ডে, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু আমরা অনেক দেখেছি, এখানে এসে তারা অনেকে মাঠের মধ্যে সোফায় বসেছেন, গোলাপ ফুল কাঁধে লাগিয়েছেন এবং ইন্টারন্যাশনালি নিজেদেরকে এক্সপ্লোর করেছেন, যে ক্রিকেটারদের সাথে ছবি তুলছেন, বিশাল বিশাল একটা মানে নেতার মতো একটা হয়ে গিয়েছেন, কিন্তু তারা ক্রিকেটারদের টাকাই দেননি, যেটা কিন্তু পরে আমাদেরকে অনেক ভুগিয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেটের বা বিপিএল এর সবচেয়ে বড় দুর্নামের ভাগিদার হয়েছে কিন্তু এই প্লেয়ার্স পেমেন্ট না পাওয়ার কারণে। সেই বিষয়টাও ওয়াইপ আউট করার জন্য একটা বড় চ্যালেঞ্জ রয়েছে এবার কিন্তু বিপিএল এর পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন ক্রিকেট বোর্ডের। এই কারণে আমি বললাম যে আপনি যে ডেডলাইনগুলো সেট রয়েছে সেই ডেডলাইন অনুযায়ী তারা যদি সেরকমভাবে প্রেস মিট করতে পারেন, প্রেস কনফারেন্স করতে পারেন, অথবা প্রেস রিলিজ করে পুরো জিনিসটা জানান দিতে পারেন, তাহলে সেটা দুটো সমাধান করবে। একটা হলো যে এই ধরনের গুজব থেকে মুক্তি মিলবে এবং সঠিকভাবে এই ফ্র্যাঞ্চাইজিগুলি দায়িত্ব পালন করছে কিনা সেই জবাবদিহিতা তাদেরকে আনা যাবে। এবং এই ফ্র্যাঞ্চাইজিগুলো যেহেতু 5 বছরের জন্য দেওয়া হয়েছে, সুতরাং তারাও আসলে পরের বছরের জন্য কতটা তৈরি কিংবা তাদের আসলে সক্ষমতা কতটুকু সেটা আসলে বোঝা যাবে সেই জায়গাটা। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, যে মানে বিপিএল আমাদের বলছিলাম ঘরোয়া টুর্নামেন্ট হলেও আগ্রহ আকর্ষণ সবসময় থাকে। আপনি বলছেন যদিও এবার ফুল হাউস হবে না, কিন্তু শেষের দিকে আমি মনে করি যে আসলে মানুষ তাও ক্রিকেটের কারণ বিনোদনের একটা অংশ হিসেবে আসবে মাঠে। বিপিএলে বিদেশি প্লেয়ার, লোকাল প্লেয়ার্স, মানে টুর্নামেন্ট আসলে কেমন হবে? টিম যেহেতু কমেছে, কম্পিটিশন কি আসলে আরও বাড়বে কিনা, কম্পিটিটিভ ক্রিকেট কি আরও ভালো হবে কিনা, আপনার কি মনে হয়? একটু টাফ হবে, কারণটা হলো যে এই সময় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও কিন্তু ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন, সো তাদেরকে সবকিছু মিলে এখানে তারা যে ফুল ফ্লেজে এখানে থাকতে পারবেন তাও কিন্তু না। কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমি যে দলগুলো দেখেছি, 6টা দলের মধ্যে যে দেশি বিদেশি ক্রিকেটার যারা রয়েছেন, সেখানে কম্পিটিটিভ ক্রিকেট হবে এই আশাটুকু আমি করতেই পারি। এবং বিদেশি ক্রিকেটার যারা রয়েছেন এই সংখ্যাটুকু আপনি দেখবেন যে অনেকে কিন্তু এর মধ্যে, যেমন পাকিস্তানি ক্রিকেটাররা এর মধ্যে কিন্তু বিপিএল চলাকালীন সময় আমাদের দেখবেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটা ম্যাচ রয়েছে, সিরিজ রয়েছে। তো সেই সময়টায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারকে পাবো না। তো মাঝখানে আপনি অন্য ক্রিকেটারদেরকে আনার যে ব্যবস্থাটুকু রয়েছে বা ফ্র্যাঞ্চাইজিরা কি চিন্তা করছে, সেখানে হয়তো অন্য দেশের ক্রিকেটারদেরকে তারা তখন নিয়ে আসতে পারে, সেটা আমি মনে করি যে টুর্নামেন্টের আমেজটা আর একটু জমিয়ে দিতে পারে। বিষয়টা হলো যে সেইভাবে ক্রিকেটারদেরকে আপনার নিয়ে আসার জন্য এই ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রস্তুত কিনা এবং তাদের যে আপনার সক্ষমতা আছে কিনা, আর্থিক সক্ষমতা, বা তাদের যে আপনার অ্যানালাইসিস যারা করছেন ক্রিকেট নিয়ে বা তারা যে পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা কতখানি সক্ষমতা দেখাতে পারেন। ধন্যবাদ আপনাকে এম এম কায়সার আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।